হ্যালো বন্ধুরা, আপনাদের অ্যাসাইনমেন্ট পেপার 15 তারিখ থেকে শুরু হচ্ছে। সেই সংক্রান্ত ইউনিভার্সিটি কিছু স্যাম্পল পেপার দিয়েছে, তো সেইটার আমি কিভাবে আপনারা সলভ করবেন সেই সম্পর্কে একটু জানিয়ে দেব এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনারাও এই করেসপন্ডিং যে কোনো প্রশ্ন দিলে আপনাদের যদি কিছু ঘুরিয়েও প্রশ্ন থাকে সেখান থেকেও আপনারা নিজেরা করতে পারবেন। আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই প্রশ্নগুলো এবং তার করেসপন্ডিং প্রশ্ন থাকলে আপনারা যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে সক্ষম হবে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি পরবর্তী যে পেপারগুলো আছে সেইগুলোও আপনাদের সলভ করে আপনাদের সামনে তুলে ধরব। সময় নষ্ট না করে এরপর আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। যেহেতু এখানে কোনো অপশান দেওয়া নেই, আমরা মোটামুটি সম্ভাব্য সব ধরনেরই প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। দেখুন, প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, নিচের কোন শ্রেণীর মৌলকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়? তো এখানে আমাদের প্রথম মনে রাখতে হবে যে পর্যায় সারণীতে 2 নম্বর গ্রুপের যে মৌল তাদেরকে বলা আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম অ্যান্ড বেরিয়াম, অ্যান্ড লাস্ট অফ হচ্ছে রেডিয়াম। তো এইখানে দেখুন, যে কোনো অপশান যদি হয়, এই 6টার মধ্যে যে কোনো অপশান থাকলে সেটাকে কারেক্ট করে দিতে হবে। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। যদি কোনো পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয় আধান জেড হয় এবং ইলেকট্রনের আবরণী ক্ষমতা সিগমা হয়, তাহলে কার্যকরী নিউক্লিয় আধান কত? এটা একটা ফর্মুলা আছে, এটার থেকে আপনারা এটা দেখে নিন। জেড এফেক্টিভ বলা হয় ইকুয়ালস টু হচ্ছে জেড মাইনাস সিগমা করা হবে। এর পরবর্তী প্রশ্ন দেখি, একটি শ্রেণীর মৌলের তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়? একটি শ্রেণীতে তড়িৎ ঋণাত্মকতা যত উপর থেকে নিচে আসবো তত কী হবে? ডিক্রিজ করে, আর পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইনক্রিজ করে, মানে বৃদ্ধি পায়। এর পরবর্তী প্রশ্ন দেখুন, নিচের যৌগগুলিতে আয়নগুলির জারণ সংখ্যা কত? প্রথমটার ক্ষেত্রে দেখুন কীভাবে ক্যালকুলেশন করবেন। +1 ইন্টু, যেহেতু পটাশিয়াম আছে, ইন্টু 4 করে দিন। আয়রনের জন্য x লিখুন, আর সায়ানাইডের জন্য -1 ইন্টু 6 লিখুন। ইকুয়ালস টু, যে কোনো যৌগের জারণ সংখ্যা কত? 0 হয়, তাহলে এখান থেকে ক্যালকুলেশনস করলে x ইকুয়ালস টু আপনি +2 পাবেন। তো ঠিক একইভাবে যদি আমি পরেরটাও করি, যেহেতু K3 আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি y ধরে করবেন এবং সেই ক্ষেত্রে y এর ভ্যালু +3 পেয়ে যাবেন। এর পরবর্তী প্রশ্নতে আমরা যদি যাই, তাহলে কি দেখব, যে 3টি জারক পদার্থের সংকেত লেখো যাহারা SnCl2কে SnCl4-এ জারিত করতে পারে। তো এইখান থেকে দেখুন, তো এটা ধাতু সক্রিয়তা শ্রেণীতে থাকে। তো সেই ধাতু সক্রিয়তা শ্রেণীতে টিনের নিচে যারা আছে, যেমন আমরা বলতে পারি লেড, Cu, Ag, এইগুলো কি করবে? SnCl2কে SnCl4-এ জারিত করতে পারবে। এর পরবর্তী প্রশ্ন দেখুন, 110 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের আইউপিএসি নাম কী হবে? এখানে প্রতিটা ডিজিটের ভ্যালু হয়, তো সেই অনুযায়ী এদের নাম, 1-এর জন্য 1 লিখব, আবার 1 আছে তাই 1 লিখব, লাস্টের জন্য নীল, অ্যান্ড লাস্টে ইয়াম টার্মটা অ্যাড করে দিতে হবে। এর পরবর্তী প্রশ্নতে আসুন, অ্যাসিড বেসের কোন তথ্য অনুসারে HCl ও Cl নেগেটিভ অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোর? তো এটা হচ্ছে যে ব্রাউনস্টেড, লাউরি থিওরি অনুযায়ী হচ্ছে যে এটা হবে।
আর এর পরবর্তী প্রশ্ন দেখুন, লুইস তত্ত্ব অনুসারে BF3 কী প্রকার? এটা অবশ্যই BF3, যেহেতু এর মধ্যে অষ্টক পূর্তি নেই, তাই ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, তাই সেই ক্ষেত্রে এটাকে লুইস অ্যাসিড হিসেবে ভাবা হয়। তো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, যাদের ক্ষেত্রে অষ্টক পূর্তি হয়নি, যারা ইলেকট্রন জোড় নিতে পারবে, তাদের বলা হচ্ছে লুইস অ্যাসিড। আর যারা ইলেকট্রন জোড় দান করতে পারে তাদের বলা হচ্ছে লুইস বেস। অ্যামোনিয়া যেমন একটা লুইস বেস হিসেবে কাজ করতে পারে। এর পরবর্তী প্রশ্ন দেখুন, একটি অজলীয় দ্রাবকের সংকেত। তো অজলীয় দ্রাবক বলতে এখানে আমরা অ্যামোনিয়া লিখতে পারি, মিথানল লিখতে পারি, ইথাইল অ্যালকোহল লিখতে পারি। এবার দেখে নেবেন কি অপশান দেওয়া আছে এবং সেই অনুযায়ী সেই অপশানটাকে টিক করে দেবেন। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য অক্সিডেশনস নাম্বার অফ দ্য Mn in Mn4 নেগেটিভ অ্যান্ড Mn42 নেগেটিভ। তো একটাতে বার করলে অন্যটাতে আমরা অবভিয়াসলি পেয়ে যাব, যেহেতু এটা মূলকের জন্য। দেখুন আমি Mn এর x ধরলাম, আর অক্সিজেন -2 হবে, -2 × 4। এবার যেহেতু মূলক সেই জন্য আমাকে = -1 লিখব। তাহলে এখান থেকে ক্যালকুলেশনস করলে আমরা সহজেই বুঝতে পারছি এটা কত আসবে, x এর ভ্যালু +7। আর এবার ওই অনুযায়ী দ্বিতীয়টা ক্যালকুলেশনস করবেন y ধরে, তাহলে y = কত আসবে, +6 আসবে। তো এই অপশানসগুলো ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের আনসার ঠিক হয়ে যাবে। আর এইটা প্রসেস, যে অন্য কোনো Mn ওপর ছাড়া অন্য কিছু দিলে সেইগুলো অবশ্যই এইভাবে টিক করে দেবেন। এর পরবর্তী 11 নম্বর প্রশ্নটা দেখুন, যে ClF3 আকৃতি কীরূপ হবে। আমি এখানে একটা ফর্মুলা অলরেডি লিখলাম, তো সেই ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে স্টেরিক নাম্বার বার করতে হবে। তো এখানে হচ্ছে যে 12V + x, V মানে যে কেন্দ্রীয় পরমাণু হবে তার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন নাম্বার, আর এফটা হচ্ছে যে যতগুলো মোনোভ্যালেন্ট অ্যাটম থাকবে। সরি, এখানে এফ নয়, এক্সটা হচ্ছে যে মোনোভ্যালেন্ট অ্যাটম। তো সেইটা ক্যালকুলেশনস করে দেয়, আমরা 5 পেলাম। এবং এখানে লোন পেয়ারটা ক্যালকুলেশনস করতে হবে। লোন পেয়ারটা ক্যালকুলেশনস করলে আমাদের 2 আসছে। তো 5 স্টেরিক নাম্বার হওয়ার জন্য এই স্ট্রাকচারটা মেনলি ট্রাইগোনাল বাইপিরামিড হওয়া উচিত, বাট লোন পেয়ার থাকার জন্য এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে খানিকটা টি শেপ হয়ে যাবে। তো আপনারা এইখানে দেখে নেবেন টি শেপ যে অপশানটা থাকবে তাতে ক্লিক করে দেবেন। এর পরবর্তী প্রশ্ন, ইউরেনিয়াম 23892 কোন সিরিজের মৌল? এটা বিভিন্ন টাইপের 4টে সিরিজ আছে, তার মধ্যে এটা 4n+2 সিরিজ বলা হয়। এটা আপনারা দেখে নেবেন। এছাড়া হচ্ছে যে বাকি আরও 3টে সিরিজ আছে। থোরিয়াম সিরিজ যদি বলা হয় সেটা হচ্ছে 4n সিরিজ, যদি নেপচুনিয়াম সিরিজ বলা হয় তাহলে 4n1+ সিরিজ, ইউরেনিয়াম সিরিজ মানে 4n+2 সিরিজ, আর লাস্টেরটা হচ্ছে অ্যাক্টিনিয়াম সিরিজ, সেটাকে 4n+3 সিরিজ বলা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখুন, শূন্যস্থান পূরণ দেওয়া আছে যে ম্যাগনেসিয়ামের জন্য। তো এখানে হচ্ছে মেনলি দেখুন এদের পাওয়ারগুলোকে যোগ করুন, কত আসে, 27 + 1, 27 + 1 28, বাট লেফটে কত আছে 24, আর নিচে দেখুন 14 আছে, আর লেফটে নিচে কত আছে 12। তাহলে এইখানে আপনারা এইভাবে খুব সহজে এটাকে হিলিয়াম বসিয়ে দিন, নিচে 2 উপরে 4 দিয়ে দিন, তাহলে আপনাদের আনসারটা ঠিক হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন দেখুন, তেজস্ক্রিয়তার একক 1 মান কত? 1 মান দেখুন 1 = 3.7 × 10⁻10 বেকারেল। এরপর পরবর্তী প্রশ্নটা দেখুন, যে বলা আছে তেজস্ক্রিয়তা অর্ধায়ু আর গড় আয়ুর মধ্যে সম্পর্কটি কী? তো এটা হচ্ছে যে T12 মানে অর্ধায়ুকাল = হচ্ছে 0.693 অ্যান্ড এটা অ্যাভারেজ। তো এটা দেখে নিন যে অ্যাভারেজ বা গড় আয়ুকে আমরা যদি 0.693 দিয়ে গুণ করি তাহলেই আমরা অর্ধায়ুকাল সময় পেয়ে যাব। এর পরবর্তী প্রশ্ন দেখুন,
109, 110, 111 পারমাণবিক ক্রমাঙ্ক যুক্ত মৌলগুলির নাম পরপর লিখুন। তো এটা আমরা খানিকটা আগেরটাতেই শিখেছি। 109 হলে দেখুন আন, নীল, 9-এর জন্য এন, অ্যান্ড লাস্টে ইয়াম টার্মটা অ্যাড করে দিন। এইভাবে 110-এর জন্য অলরেডি প্রথমেই নামটা করেছি। অ্যান্ড 11-11-এর জন্য দেখুন আন, আন অ্যান্ড আন, লাস্টে ইয়াম, তাহলে আন, আন, ইউনিয়াম। এর পরবর্তী প্রশ্ন দেখুন, ল্যান্থানাম ও অ্যাক্টিনাম মৌলগুলি যথাক্রমে কোন শ্রেণী ও কোন পর্যায়ে অবস্থান করে? তো ল্যান্থানাম এলিমেন্টগুলোর জন্য এলএন, এগুলো পিরিয়ড 6 বাট গ্রুপ 3 হবে, এটা একটু দেখে নেবেন। গ্রুপ 3, সরি, আর অ্যাক্টিনাম সিরিজগুলোর জন্য এদের পর্যায় হচ্ছে 7 অ্যান্ড গ্রুপ G3 হবে। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের জারণ সংখ্যা কী কী হতে পারে? হাইড্রোজেন জারণ সংখ্যা +1 অ্যান্ড হাইড্রোজেন -1 দেখাবে। হাইড্রোজেনগুলো যখন ক্ষার ধাতুর মতো আচরণ করবে তখন +1, আর যখন হ্যালোজেন মৌলের মতো আচরণ করবে তখন -1। এর পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্নটা দেখুন, K2Cr2O7 থেকে K2Cr2O4 রূপান্তরে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কী হবে? তো দেখুন আমি K2Cr2O7-এর জারণ সংখ্যাটা ওপরে করে দিয়েছি। ক্রোমিয়ামের জন্য, এই পটাশিয়ামের জন্য +1 × 2, ক্রোমিয়াম 2x অ্যান্ড অক্সিজেন হচ্ছে -2 × 7। তো এটা হচ্ছে যেহেতু যৌগ, টোটাল জারণ সংখ্যা 0, এখান থেকে আপনারা ক্যালকুলেশনস করলেই এক্স এর ভ্যালু +6 পাবেন। এবং পরের যৌগটার ক্ষেত্রে একইভাবে ক্যালকুলেশনস করলে এক্স এর ভ্যালু +3 পাবেন। তাহলে +6 থেকে +3 জারণ অবস্থা পরিবর্তন হচ্ছে, এটা উত্তরটা করে দিলেই হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেন পার্ট অফ অ্যাটম ইনভলভিং দ্য রেডিও অ্যাক্টিভিটি, বা তেজস্ক্রিয়তা বিভাজনে পরমাণু কোন অংশ জড়িত? অবভিয়াসলি এটার ক্ষেত্রে লিখবেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস এই হচ্ছে সুস্থিত না হওয়ার জন্যই তেজস্ক্রিয় বিভাজন হয়। এরপর হচ্ছে যে পরের প্রশ্ন, নিউক্লিয় বল কাজ করে কাদের জন্য? অবশ্যই প্রোটন আর নিউট্রনের জন্য, কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় এবং এর জন্য এক ধরনের মেশন কণা তৈরি হয়। সেই মেশন কণা নিউক্লিয় বল তৈরিতে সাহায্য করে। এর পরবর্তী প্রশ্ন, কোন রেডিও আইসোটোপটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? কোবাল্ট হচ্ছে উত্তর। সোডিয়াম মাঝে মাঝে দিতে পারে, সোডিয়ামটা হচ্ছে হার্টের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। আয়োডিনটাও দিতে পারে, আয়োডিনটা থাইরয়েডের জন্য চিকিৎসা করা হয়। এইভাবে এগুলো একটুখানি মনে রাখবেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত একটি গাছ জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত এতে কার্বন আর C12 অনুপাত কী হয়? এতে হচ্ছে 1:1, এটা লিখে দেবেন। এর পরবর্তী হচ্ছে যে একটি ধাতু সালফেটের সংকেত বলে দিয়েছে এটা, তাহলে ফসফেটের সংকেত কী হবে? তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ধাতুর ভ্যালেন্সিটা কী হবে, সালফেটের পায়ের কাছে থাকছে, তাহলে ধাতুর যোজ্যতা এখানে 3 আসছে। তাহলে যদি ধাতুর যোজ্যতা এখান থেকে 3 পাওয়া যায় তাহলে এটাকে আমরা ধাতুর যোজ্যতায় পায়ে লিখছি। আর ফসফেটের জন্য PO4 3- হয়। তো অ্যাকচুয়ালি কী হবে, এবার আমাদের এটাকে ক্রস করে দিতে হবে। এরও ভ্যালেন্সি 3, তো দুজনের ভ্যালেন্সি 3 হওয়ার জন্য মেনলি আমার ফর্মুলাটা যাবে MPO4। পরবর্তী প্রশ্ন দেখুন, নিচের কোন মৌল জোটটি সবথেকে সহায়ী আয়নীয় বন্ধন গঠন করবে, অর্থাৎ মোস্ট স্টেবল আয়নিক বন্ধন তৈরি করবে? এটা শুধু মাথায় রাখবেন, যত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হবে সেই অনুযায়ী তত বেশি আয়নীয় বন্ধন সুস্থিত হবে। তো এখান থেকে আমি অপশান অনুযায়ী সিজিএম ফ্লোরাইড করে রাখলাম। দেখবেন সিজিএম সবথেকে মোস্ট মেটালিক ক্যারেক্টার, ক্লোরিন হচ্ছে সবথেকে মোস্ট নন মেটালিক ক্যারেক্টার, তো সেই জন্য আমি CSF এই অনুপাতটা করে রাখলাম। বাদবাকি যেরকম দেওয়া থাকবে সেই অনুযায়ী দেখে নেবেন কোনটা ধাতব চরিত্র বেশি আর কোনটা অধাতব চরিত্র বেশি। এর পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট?
এটা মাথায় রাখবেন। অবশ্যই অ্যামোনিয়াম লিকুইডের মধ্যে অ্যামোনিয়াম সল্টগুলো অবশ্যই অ্যাসিডিক হিসেবে কাজ করবে। আর 2 নম্বর অপশান যেটা দেওয়া আছে কে NH2 NaNH2 এইগুলো অবশ্যই অ্যামোনিয়াম সল্ভের মধ্যে বেসিক হিসেবে কাজ করবে, এটাও খেয়াল রাখবেন। এর পরবর্তী প্রশ্ন, BCl3 BF3 অ্যান্ড BBr3 ক্ষেত্রে লুইস অ্যাসিডের ঊর্ধ্বক্রম। তো এইগুলো সবকটাই লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। BF3 সব থেকে ক্যাপাসিটি কম হয়, তারপর BCl3 অ্যান্ড BBr3। এটা কারেক্ট অর্ডার, এটা ভালো করে মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন, HOCl HOCl2 HOCl3 HOCl4 অক্সি অ্যাসিডগুলির অম্লতার ঊর্ধ্বক্রম। এইগুলোকে মেনলি অক্সিডেশন স্টেট যদি বার করতে পারেন খুব ভালো, তাহলে সেই ক্ষেত্রে যত তাদের অক্সিডেশন নাম্বার বাড়ে তারা অ্যাসিড ধর্ম বাড়তে থাকে। তো কিছু করতে হবে না, আপনারা শুধু এটার ক্ষেত্রে এই ঊর্ধ্বক্রম এই সিম্বলটা বসিয়ে দিন, তাহলে এই উত্তর চলে আসবে। এর পরবর্তী প্রশ্ন, হার্ড সফট অ্যাসিড ক্ষারক তত্ত্ব অনুযায়ী নিচের কোন বক্তব্যটি সঠিক? তো প্রথমে H পজিটিভ Li পজিটিভ Na পজিটিভ K পজিটিভ হার্ড অ্যাসিড, H পজিটিভ La পজিটিভ Na পজিটিভ K পজিটিভ সফট ক্ষারক। আচ্ছা, এইখানে একটুখানি এটা বলে নিই, যাদের আকার ছোট হয় তাদেরকেই আমরা হার্ড অ্যাসিড বা হার্ড ক্ষারক রূপে ব্যবহার করতে পারি, আর যাদের আকার বড় হয় তারা সফট অ্যাসিড হিসেবে ব্যবহৃত হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি দেখে নিই তাহলে সেই অনুযায়ী প্রথম অপশানটা একদম কারেক্ট। তো প্রথম অপশানটাই যে টিক করে দেবেন, এদের আকার ছোট হওয়ার জন্য এরা হার্ড অ্যাসিড হিসাবে কাজ করতে পারে। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং আমি আপনাদের পরিষ্কার একটা ধারণা দিতে পেরেছি যে আপনারা মোটামুটি কীভাবে কী করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটা। তাও পরবর্তী আমি ECH1 ECH3 অ্যান্ড রেস্ট অফ যা আছে সেগুলোর আনসার শিট করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই চ্যানেল।